এটা মুভির দ্বিতীয় অংশ। প্রথম পার্টের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এই পার্টটা যদি আপনার পছন্দ হয় তো পুরো দেখবেন, আর যদি পছন্দ হয় না তবে মাঝখান থেকে ছেড়ে না গিয়ে শেষটা দেখে যাবেন, কারণ শেষের দিকে কিছু মোটিভেশনাল ডায়লগ রয়েছে যেগুলো আপনার শোনা উচিত। তো আপনাদের সুবিধার্থে আমি চ্যাপ্টার ইউজ করছি ডেসক্রিপশন বক্সে। ভিদা দৌড়তে দৌড়তে অভিমন্যুর কাছে আসে আর সব কথা অভিমন্যুকে খুলে বলে। অভিমন্যু তখন ভিদাকে নিয়ে প্রধানের বাড়ি আসে আর বলে, উত্তমের মেয়েকে ভেড়াবার ছেলে বিয়ে করলে সমস্যাটা কি ছিল, আর এখন ভিদার পেছনে পড়ে আছিস কেন? প্রধান বলে, তুই আমাকে যা বলবি তাই দেব, কিন্তু আমাদের সম্মান নিয়ে কেউ খেলবে তা কখনো মেনে নেব না, উড়িয়ে দেব, সে যে বাবারই নেতা হোক। অভিমন্যু বলে, তুই কে, আর তোকে এত বড় সাহস কে দিয়েছে তাদের শাস্তি দেওয়া? নিজেও তো নামে মাত্র প্রধান, ওটাই আবার নিজে তৈরি করেছিস। ভাব দেখানোর জায়গা পাস না? কি কোয়ালিটি আছে তোর মাঝে? 10 পাস নাকি 5 পাস? তোর থেকে তো যারা টয়লেট পরিষ্কার করে তারা বেশি শিক্ষিত। প্রধান বলে, কাকে কি বলছিস? তোর কাছ থেকে কি আমাকে শিখতে হবে শাস্তি কিভাবে দিতে হয়? নিজের স্ত্রীকেই তো বাঁচাতে পারলি না, একে কি করে বাঁচাবি? প্রধান বলে, এই ভিদাকে নিয়ে আসো তো। তখন অভিমন্যু যে লোকটা ভিদাকে টাচ করতে চেয়েছিল তার হাতটাই দুমড়ে মুচড়ে ফেলে আর বলে, আমি ঝগড়া করতে পছন্দ করি না, আমার রক্তেই যুদ্ধ লেগে আছে, কি করবি এবার ভাব। প্রধান বলে, তাহলে ওই দিন তাহলে তুই ছিলি আড্ডাতে। সে অভিমন্যুকে অনেক দুর্বল মনে করে আর তাকে বলে, প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যেতে। অভিমন্যু তখন আর কোনো ঝগড়া না করে সেখান থেকে চলে আসে। এদিকে মোহন আর রাশির বাবা বাইরে অপেক্ষা করে। ভিদা বলে, বাবা মা? রাশির বাবা বলে, উনারা বেঁচে আছেন তোমার জন্য। রাশির বাবা অভিমন্যুকে বলে, এখন এই মেয়েটাকে বাঁচানোর সম্পূর্ণ দায়িত্ব তোমার। অভিমন্যু বলে, এবার তাদের টার্গেট 3 জন, আপনার কে খেয়াল রাখবে, ওরা যে কোনো সময় আপনাদের উপর অ্যাটাক করতে পারে। রাশির বাবা বলে, এখন বাবাকে মনে রাখার সময় না, ওর কথা চিন্তা করো। কখনো কখনো কেউ মারা যাওয়ার পরও তাকে বাঁচিয়ে রাখার একটা সুযোগ আসে, যেটা তুমি এখন পেয়েছো। রাশি বেঁচে থাকলেও এটাই করত। অভিমন্যু বলে, এখানে কি বিদার কেউ আত্মীয় আছে? রাশির বাবা বলে, খিচির গ্রামে তার এক মেশো আছে, সেখানে আপাতত নিয়ে যাও। অভিমন্যু এরপর একটা পুরনো হাসপাতালের অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়ে আর এই খবরটা নিমিষেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ স্টেশনে কন্ট্রোল রুম থেকে কল করে বলে, গত 5 বছর ধরে একটা বন্ধ হাসপাতাল থেকে একটা অ্যাম্বুলেন্স বেরিয়েছে, শহরের দিকে যাচ্ছে। সাথে সাথে পুলিশ বেরিয়ে পড়ে, সাথে বিরাট প্রধানের গুন্ডার গ্যাং অভিমন্যুর পেছনে ধাওয়া করে। এখানে অনেক ফাইটিং হয় যা দেখার মতো ছিল। বলা হয় না দাম অনুপাতে কাজ। টলিউডের সিনেমা পেয়েছেন নাকি যে 80 লাখ 90 লাখ খরচ করে কোটি কোটি টাকা ইনকাম করার আশা রাখে? এর জন্যই তো আজ টলিউডের সিনেমার এই অবস্থা। কয়জন আপনারা টলিউডের সিনেমা এখন দেখেন একটু কমেন্টে বলে যাবেন তো দেখি। আমি একসময় টলিউডের সিনেমা দেখার জন্য পাগল ছিলাম, কিন্তু এখন একদম ভালো লাগে না। না জেনেই ঢুকে পড়েছিস, আমি এই এলাকার বাপ। যাই হোক, অভিমন্যু এদের সবাইকে ছাঁটাই করে সিন আসে হাসপাতালে। প্রধান তার ভাইকে দেখতে আসে। অভিমন্যু এমনভাবে এক একটাকে মারে সবকটা হাসপাতালের বেডে পড়ে আছে। বীরা প্রধানকে দেখে কান্না করতে থাকে। এমন অবস্থায় প্রধান তাকে থাপ্পড় মারে। কাঁদছিস কেন? কাঁদবি না। পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে কে কে ছিল তার সাথে। সে বলে, অভিমন্যু একাই ছিল, একাই আমাদের সবাইকে কেলিয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, সাইবার সেল থেকে শুরু করে পুরো গ্রামকে কাজে লাগিয়ে দিয়েছি। কাল সকালের মধ্যে তাদের লাশ আপনার পায়ের সামনে থাকবে। প্রধান মারে ঠাস করে এক থাপ্পড়। তোকে মারার কথা কে বলেছে? মারবো আমি, তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। মৃত্যুর যন্ত্রণা কাকে বলে আমি তাকে এটা বুঝাবো। লম্বা লম্বা কথা বাদ দিয়ে পুরো পুলিশ ফোর্স মিলে কিছুই তো করতে পারলি না। তার ক্যামেরার সিন চেঞ্জ হয়ে আসে অভিমন্যুর কাছে। ভিদা বলে, তুমি কেন আমাকে বাঁচাচ্ছ বুঝতে পারছি না। অন্য একজন অপরিচিত লোক কেন যে আমাদের সাহায্য করছে ঠিক বুঝতে পারছি না। এমন কোনো জায়গা নেই যে আমি নিরাপদ থাকবো। আত্মীয়র বাড়িতে কতদিন থাকতে পারবো? একটা সময় তারাও ভয় পেয়ে তাদের এখানে আমাদের থাকতে দেবে না। অভিমন্যু বলে, তো কোথায় যাবে? ভিদা বলে, কোর্ট। কোর্ট গিয়ে কি হবে? কেস করবে তো ফিস লাগবে, হুমকি তো আসতেই থাকবে। কোর্টে কি? কোর্টে যাওয়ার আগেই গুলি করে উড়িয়ে দেবে। ভিদা বলে, কিছু পাই আর না পাই সাহস তো পাবো। সিন চলে আসে 6 মাস পেছনে। রাশি অভিমন্যুকে বলে, তুমি পোস্টিং এ যাও তো আমি পোস্টিং এ গেলে সমস্যা কি? এখানে আমরা বুঝতে পারি রাশিকে ইন্ডিয়ান আর্মি এটা কাজ দিয়েছে, সেও যেন তাদের সাথে কাজ করে আর একজন গোয়েন্দা হয়ে আতঙ্কবাদীর সকল ইনফরমেশন তাদের জন্য এনে দেয়। অভিমন্যু রাশিকে এটাই বুঝাচ্ছিল, এটা এত সহজ কাজ না। ভুলক্রমে যদি এটা আতঙ্কবাদীরা জানতে পারে তো তাকে মেরে ফেলবে। কিন্তু রাশি তার জেদে অটল। সে বলে, তুমি কি জানো না কেউ যদি কোনো কাজ করতে চায় তাকে আটকাতে নি। এটা বলতে হয় তুমি এটা ট্রাই করতে চাও তো করো, আর খুব বেশি যদি হয় হেরে যাব তবুও তো বলতে পারবো লড়াই করে হেরেছি। অভিমন্যুর কোনো কথাই রাশি শুনে না।
আর এভাবেই একদিন আতঙ্কবাজির ইনফরমেশন আনতে গিয়ে রাশি তাদের হাতে ধরা পড়ে যায়। আর বাকিটা তো আপনারা জানেনই। সিন আবার বর্তমানে চলে আসে। অভিমন্যু ভিদাকে নিয়ে তার মেসোর বাড়িতে এসে পড়েছে। তো যাই হোক, ভিদার মেসো তাদের ঘরে নিয়ে আসে। ভিদা সব কথা তার মেসোকে খুলে বলে। এখানে আমরা এটাও জানতে পারি যে ভিদার মেসো একজন আর্মি। ভিদাকে তার মেসো বলে সে যেন কোনো চিন্তা না করে, সব ঠিক হয়ে যাবে। ভিদা বলে সেও আর্মি। ভিদার মেসো বলে এর জন্যই তুই বেঁচে গেছিস। এরপর ভিদার মেসো জল আনতে একটা জগ নিয়ে বাইরে যায়। অভিমন্যু ঘরটা ঘুরে ঘুরে দেখে। এখানে শুধু মেডেল আর মেডেল, মানে ভিদার মেসো নামকরা একজন সাহসী আর্মি ছিলেন। একটু পর পুলিশ এসে বাইরে থেকে তাদের অ্যাটাক করে। ক্যামেরার সিন যখন বাইরে আসে আমরা দেখতে পাই পুলিশের সাথে ভিদার মেসো যুক্ত আছে, মানে সেই তাদের খবর দিয়েছে। এখানে প্রচন্ড গুলাগুলি হয়। তারা ভাবে হয়তো ভিদার অভিমন্যু মারা গেছে। অফিসার ভিদার মেসোকে ভেতরে যেতে বলে। ভিদার মেসো বলে আমি কেন যাব, কোথা কি হয়েছিল? ভেতরে যাবি না তো গুলি খাবি নাকি? অফিসার যখন ঘরের ভেতরে ঢুকবে তখন পেছন থেকে এসে অভিমন্যু তাদের মাথায় বন্দুক ধরে আর সবাইকে বলে বন্দুক নিচে ফেলতে। কি রে, কথা কানে যাচ্ছে না? প্রধানের চামচার কান বরাবর মারে গুলি। এই আমাকে মারার জন্য তোরা রেডি হয়েছিস নাকি? নামা বন্দুক। অভিমন্যু ভিদার মেসোকে বলে আরে মেডেল ঘরে টাঙিয়ে রাখলে প্রকৃত মানুষ হওয়া যায় না। তোর মতো কুলাঙ্গার মনে হয় না এই পৃথিবীতে দ্বিতীয়টি আছে। তোর তো কোর্ট মার্শাল হওয়া উচিত ছিল। ভিদা বলে আমাকে ধরার জন্য কত দাম রেখেছ? 10,000, 15,000? ছোট জাত বলে ছোটই কি দাম পেয়েছো? এতই কি অসহায় নিজের আপন মেসো ধোঁকা দেয়? ভিদার মেসো বলে দাম এটাই, তোর প্রাণের বিনিময়ে আমার প্রাণ বাঁচাতে পারবো। অভিমন্যু ভিদার মেসোকে জিজ্ঞেস করে কারা কারা জানে তারা এখানে আছে। আরে বলবি না, খা গুলি। একে একে অভিমন্যু তার পায়ে 2টি গুলি করে। ভিদা দৌড়ে তার কাছে আসে। যতই হোক মেসো তো। তখনই অভিমন্যু অফিসারের ওয়াকিটকিতে শুনতে পায় প্রধানের লোকজন আর পুলিশ ফোর্স তাদের খুব কাছাকাছি এসে গেছে। ভিদাকে নিয়ে অভিমন্যু কোনোভাবে সেখান থেকে পালায়। প্রধানের লোক আর প্রধানের কাকা তাদের পেছনে পড়ে যায়। এখানে আমি একটা জিনিস মিস্টেক করেছি। আমি প্রথম পার্টিও এটা বলেছি। আমি আগে বলেছি প্রধানের বাবা, কিন্তু এখানে প্রধানের বাবা হবে না, প্রধানের কাকা হবে। সো আপনারা নিজ দায়িত্বে এটা সংশোধন করে নেবেন। দৌড়তে দৌড়তে রাত থেকে সকাল হয়ে যায়। এভাবেই পালাতে পালাতে ভিদা হঠাৎ করে লাফ দিয়ে যাওয়ার সময় তার মাথায় অনেক বড় আঘাত পায়। এতে করে সে আর পালাতে পারে না। তখনই এখানে পুলিশও চলে আসে আর ওই অফিসারটা স্নাইপার নিয়ে অভিমন্যুর মাথায় টার্গেট করে। ভিদা তখন এটা দেখতে পেয়ে তার দিকে গুলি করে। এতে করে গুলিটা অভিমন্যুর কান ঘষে চলে যায়। ভিদা অফিসারের দিকে অনবরত গুলি করে, তবে সে তো ঠিকমতো বন্দুকই ধরতে পারে না। অভিমন্যু নিজের প্রাণের দিকে না তাকিয়ে দৌড়ে আসে ভিদার কাছে আর সে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে ভিদা পালানোর সময় একটা গুলি ওই অফিসারটা তার পায়ে মেরে দেয়। এরপর তারা দুজন একটা মন্দিরে আসে। অভিমন্যু ভিদার আপাতত প্রাথমিক চিকিৎসা করে। তখনই এখানে ভিড় আর পুলিশ চলে আসে। মন্দিরে ছিল আজ একটা অনুষ্ঠান, ছিল অনেক মানুষের ভিড়। সবাই তো তাদের দেখে ভয় পেয়ে যায়। একজন অফিসার বলে আপনারা ভয় পাবেন না, সেও আবার প্রধানের গুলাম। এখানে দুজন আতঙ্কবাজি লুকিয়ে আছে, আমরা তাদের ধরতে এসেছি, আমাদের হেল্প করুন। আর আপনারা চিন্তা করবেন না, এখানে মহিলাদের চেকিং মহিলা কনস্টেবল করবে। এদিকে ভিদা তার সব চুল কেটে ছেলে হয়ে যায় আর অভিমন্যু সবার সাথে একই ড্রেস পরে এক হয়ে যায়। এতে করে তারা সেখান থেকেও পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর তারা একটা নির্জন এলাকায় আসে আর ভিদার বাবাকে শেষবারের মতো দেখা করার জন্য ডাকে, কারণ এরপরেই তারা এ দেশ ছেড়ে চলে যাবে। একটু পর ভিদার বাবা আর সাথে ওই লোকটাও এখানে আসে। অভিমন্যু লোকটাকে পাসপোর্ট বানিয়ে আনতে বলেছিল। লোকটা তাকে কখন যেতে হবে, কোথায় কি করতে হবে, এটা সেটা সব বলে দেয়। ভিদা বলে আমি কোথাও যাব না। অভিমন্যু বলে আপনাদের এখানে আসতে এর জন্য বলেছি, একে ভালো করে বুঝান আর সব বোঝাপড়া করে বলুন এবার আমরা কোথায় যাব। ভেরাবা বলে কোথায় যাবি বল মা। কোর্ট যাব। অভিমন্যু বলে কোর্ট? কোর্ট সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? ভেরাবা বলে তুই একা এখানে কিছুই করতে পারবি না, আমি তোর ভালোর জন্য বলছি। অমুক জায়গায় আমার এক ফ্রেন্ড আছে, সেখানে চলে যা। আর এই নিয়ে এই ব্লেডটা রাখ, তোর প্রয়োজন পড়তে পারে। ভিদা অভিমন্যুকে বলে এই হলো একজন বাবা, যদি মরতে হয় তবে লড়াই করেই মরবো। কিছু দিতে পারেন আর না পারেন, একটা ব্লেড তো আত্মরক্ষার জন্য দিয়েছেন। আজ কয়েক বছর হয়ে গেল পাপা, হাসার জিনিসটা কি সেটাই ভুলে গেছি। ভেরাবা বলে এই জগৎকে চিন মা, এখন যাই হোক তুই আর কিছু করতে পারবি না, পরিস্থিতি মোকাবেলায় আমরা হেরে গেছি। ভিদা বলে হেরে গেছি আমি জানি, তবুও আমি লড়াই করে হারবো। হঠাৎই এখানে একটা শব্দ হয়। অভিমন্যু দেখতে যায় আর আমরা দেখতে পাই পেছন থেকে একটা লোক তাকে অ্যাটাক করে আর স্ক্রিন
কালো হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ভীরা তাদের সবাইকে ধরে ফেলেছে, এক একজনকে এক এক দিকে বেঁধে রেখেছে। ভীরা তার ভাইকে বলছে অমুক জায়গায় চলে আসতে, এবার ফাইনাল রাউন্ডের পালা। এরপর ভীরা বিদাকে এসে অনেক নোংরা নোংরা কথা বলে। বিদা তার দিকে চোখ তুলেই তাকায় না, এতে করে ভীরা রেগে তাকে এক লাথি মারে। বিদা কোনোভাবে তার হাতের রশিটা খুলে এরপর ভীরাকে ওই ব্লেডটা দিয়ে ভীরার পুরো শরীর এক এক পোজ দিয়ে আদামোড়া করে ফেলে। অভিমন্যু ওদিকে তার হাতের রশিটা কোনোভাবে খুলে প্রতানের লোকদের পিটায়। একই এত সহজে হেরে গেলি, এখনো তো বক্সিং বাকি। এক একটা ঘুষিতে তার প্রত্যেকটা অত্যাচারের জবাব নেই ভিদা, আর শেষ পর্যন্ত ভীরাকে মাটিতে লুটে পড়তে হয়। ভিদা অভিমন্যুকে জিজ্ঞেস করে আপনার কি মনে করেন সাহায্য লাগবে? এবার সবাই বুঝতে পারে ভিদা কি জিনিস। অভিমন্যু বলে আপাতত লাগবে না, তবে হয়তো কোর্টে গিয়ে লাগতে পারি। এদিকে প্রধানও চলে আসে। কোথায়? একজন লোক বলে লোকেশন তো এখানেই দিয়েছিলেন। অভিমন্যু ভীরা তার ফ্রেন্ডকে একটা ভারী লিফটের বক্সের নিচে বেঁধে রেখেছে, এর উপর বম দুজনের শরীরে লাগিয়ে রেখেছে। এখানে একটা ছোট্ট ঘরের মধ্যেই ফোনটা বাজছিল। একজন লোক যখন দরজার কাছে যায় সে দেখে ভেতরেই ফোন বাজছে। সে তো আর জানে না এখানে নিচে যে আরো রুম আছে। দরজার মধ্যে বাঁধা ছিল রশি, তো দরজাটা খোলার সাথে সাথেই ওই বক্সটা তাদের উপরে পড়ে, আর এখানে বম ব্লাস্ট হয়ে সবকিছু ছাড়খাড় হয়ে যায়। অভিমন্যু সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে প্রধান আর তার কাকা ভীরার লাশটা উদ্ধার করে আর অনেক দুঃখ প্রকাশ করে, প্রতিজ্ঞা করে এবার আর তাদের কাউকে ছাড়বে না। সিন আসে কোর্টে। এখানে প্রধানের কাকা সহ সবাই চলে আসে। কোর্টের বারান্দায় অভিমন্যুকে দেখে প্রধানের কাকা তাকে গুলি করার জন্য টার্গেট করে, কিন্তু প্রধান তাকে গুলি করতে দেয় না। সে উল্টো টার্গেট ছাড়া গুলি করে, যাতে করে এখানকার সব মানুষ ভয়ে পালিয়ে যায়, আর অভিমন্যুকে সে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে পারে। এখানে প্রচন্ড গুলাগুলি শুরু হয়ে যায়। অভিমন্যু ভিদাকে বলে জর্জকে খুঁজে বের করতে আর এখানে না দাঁড়াতে, কিন্তু ভিদা রাজি হয় না। তাকে এখানে একা ছেড়ে যেতে সে কোনোভাবেই রাজি হয় না। অভিমন্যু বলে তোর বোন তোকে কেন জানিস বাঁচাতে বলেছিল? কারণ সে তোকে ভরসা করেছিল, সে জানতো তুই শুধু পারবি তাকে বাঁচাতে। তুই কি চাস তার বিশ্বাস ভঙ্গ করতে? ভিদা পালায়, কিন্তু তখনই অভিমন্যুর বাম হাতে একটা গুলি লাগে। তবুও সে থেমে থাকে না। আর্মি বলে কথা, এক হাত দিয়ে বন্দুক লোড করে আরেক হাত দিয়ে শুট করে। তবে তার এই দুর্বলতার সুযোগ নিয়ে প্রধান আর তার লোকেরা তাকে ছুরি দিয়ে অনেক আঘাত করে। তবুও অভিমন্যু থেমে থাকে না। তবুও সে উঠে দাঁড়ায়, আবার লড়াই করে। অভিমন্যু অনেক আহত হয়। অভিমন্যুর এমন অবস্থা দেখে ভিদা বলে আমি চাই না কোর্টে মামলা করতে, চলো হাসপাতালে যাই। অভিমন্যু বলে এত সহজে হার মেনে নিলি? জেদ যখন খুব কাছাকাছি এভাবে কি ছেড়ে যাবে? অভিমন্যু ভিদাকে দরজা ভেঙে জর্জের কাছে পাঠিয়ে দেয় আর বলে ভরসা ভাঙবি না, আমি আছি তোর সাথে। আর সে আবার দরজাটা বন্ধ করে উঠে দাঁড়ায়। আবার সে বন্ধুকে গুলি লুট করে। ভিদা জর্জদের শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা খুলে বলে। কোনো প্রশাসনই তাদের সাহায্য করেনি, অন্ততপক্ষে তারা যেন সাহায্য করে। এদিকে অভিমন্যুর বন্ধুকে একটাও গুলি নেই। একে একে প্রধান এসে তার হাতে পায়ে 4টা গুলি করে দেয়। অভিমন্যু আর দাঁড়াতে পারে না, মাটিতে লুটে পড়ে। এই তোকে বলেছিলাম না 10 কিলোমিটারের ভেতরে লিড করব? এটাই সৃষ্টির বিধান, কিছুই বদলাবে না, কেননা এই নিয়ম কানুন উপর থেকে বানিয়ে দেওয়া হয়েছে। এই জর্জ কি করবে আমাকে? ভিদা বলে আসলেই জর্জ কি করবে? আমার পাপা ভাই বোন সবাই এটাই বলেছিল, শুধু আমি একমাত্র পুরা কপাল আপনাদের ভরসা করেছিলাম। আপনারা যারা এই সমাজে কিছু করতে পারবেন, আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এরকম নির্লজ্জের মতো একটা রুমে দরজা বন্ধ করে বসে আছেন। ছি ছি, আমরা তো কিছুই চাই না, একটু স্বাধীনভাবে শ্বাস ছাড়তে চাই। যদি এটাও করতে না পারি তো এই পৃথিবীতে বেঁচে থেকেই বা কি লাভ? এসব কথা শুনে একজন মহিলা জর্জ সাহস করে উঠে দাঁড়ায় আর বলে আমি শুনবো তোমার কথা। এদিকে অভিমন্যু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভিদাকে বাঁচানোর চেষ্টা করে। এতে করে প্রধান তার মাথায় খুবই খারাপভাবে আঘাত করে যেন তাকে ছেড়ে দেয়। আর যখনই ওই জর্জ ভিদার পক্ষে উঠে দাঁড়ায়, সে এরকম একটা পরিস্থিতি থেকেও আবার উঠে দাঁড়ায় আর প্রধানকে বলে যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যাবে তখনই ধর্মকে রক্ষা করার জন্য আমার আগমন ঘটবে। মহাভারত তুই যদি ঠিকমতো পড়তি তো বুঝতে পারতিস একটা মেয়ের রাগ, তার অপমান পুরো শাস্ত্রকে ধ্বংস করে দিতে পারে। আমি তো শুধু তার সাথী, আসল জন্তু ভেতরে আছে। এখন আর সে একা না, এখন তুই জানিস তুই তাকে কি করবি। প্রধান এসে অভিমন্যুর গলার নিচে বন্দুক ধরে। এখন তো সব তার হাত থেকে ফুসকে গেছে, অন্তত পক্ষে যার জন্য তার এই দশা হয়েছে তাকেই এই পৃথিবী থেকে সরিয়ে দেই। সে যখনই শুট করবে বন্দুক থেকে গুলি আর বের হয় না। কারণ কি? আসলেই তো চিন্তার বিষয়। আরে বাবা, এই দিকে অভিমন্যুর দিকে লক্ষ্য করুন কিভাবে মুচকি হাসছে। অভিমন্যু বন্দুকের পেছনের অংশে ধরে রেখেছে। এরপর অভিমন্যু ধীরে ধীরে তার গলার নিচ থেকে বন্দুকটা সরিয়ে প্রধানের গলার নিচে নিয়ে যায়। এতে করে প্রধান মারা যায়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।